পেজ 43। কোয়েশ্চেন 13, সমস্যা সমাধানের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। হেডিং, সমস্যা সমাধানের বিভিন্ন স্তর। সমস্যা সমাধানের উপর গবেষণা করেছেন এমন সব শিক্ষাবিদ ও মনস্তত্ত্ববিদ সমস্যা সমাধান শিখনের কয়েকটি স্তরের কথা উল্লেখ করেছেন। সেগুলি হলো: 1. সমস্যার সম্মুখীন হওয়া। সমস্যা সমাধান শিখন শুরু হয় চাহিদার মধ্য দিয়ে। এই চাহিদা দুটি কারণে হতে পারে: কোনো ব্যক্তি বা পরিস্থিতি সমস্যা সৃষ্টি করেছে বা ব্যক্তি নিজেই সমস্যাটি অনুভব করছে। নিচে একটি চিত্রের সাহায্যে এই পরিস্থিতিটি ব্যাখ্যা করা হয়েছে। বাঁদিকে লেখা রয়েছে ব্যক্তির চাহিদা। সেখান থেকে ডান দিকে 3টি অ্যারো চলে গিয়েছে। সেই অ্যারোগুলি নির্দেশ করছে একটি লেখাকে, যেখানে লেখা রয়েছে সম্ভাব্য প্রতিক্রিয়া। সম্ভাব্য প্রতিক্রিয়া বাঁদিকে রয়েছে এবং তারপরে একটি বাধা আঁকা রয়েছে লাল রং দিয়ে দেওয়ালের মতন, এবং ডান দিকে লেখা লক্ষ্য বা চাহিদা পূরণ। অর্থাৎ ডান দিকে লক্ষ্য বা চাহিদা পূরণ এবং বাঁদিকে সম্ভাব্য প্রতিক্রিয়া, এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে বাধা। নিচে লেখা রয়েছে সমস্যামূলক পরিস্থিতির চিত্ররূপ। দুই, সমাধান খোঁজা। এই স্তরে ব্যক্তি সমস্যাটি বিশ্লেষণ করে এবং সমস্যাটি নির্দিষ্ট করে। তারপর সে সমাধানের কয়েকটি উপায় স্থির করে, যাকে বিকল্প বলে। অনেক সময় বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করার পর পরীক্ষা নিরীক্ষা করে সমস্যা সমাধানের সর্বোৎকৃষ্ট উপায়টি নির্দিষ্ট করা হয়। 3, সমস্যার সমাধান। অবশেষে সমাধানের পথে সব বাধা দূর হয় এবং সমস্যার সমাধান ঘটে। এর ফলে ব্যক্তির মধ্যে সন্তুষ্টি দেখা যায়। অনেক সময় মনে হয় সমাধানের উপায়টি যেন হঠাৎ দেখা দিল। 4, যাচাই করা। অনেক সময় সমাধানটির যথার্থতা বিচার করার প্রয়োজন হয়। এই চতুর্থ বা শেষ স্তরে অনেক সময় দেখা যায় যে উপায়ে সমাধান হয়েছে সেটিকে অনেক সংক্ষেপ এবং সহজ করা যেতে পারে। কোয়েশ্চেন 14, সমস্যা সমাধান শিখন কৌশলের প্রকারভেদ উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো। হেডিং, সমস্যা সমাধান শিখন কৌশলের প্রকারভেদ। কোনো ব্যক্তি কিভাবে সমস্যা সমাধান করে সে সম্পর্কে দুটি ব্যাখ্যা আছে। 1, প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল। কেউ কেউ মনে করেন প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে ক্রমশ সমস্যার সমাধান হয়। ভুল প্রতিক্রিয়াগুলি বাতিল করে সঠিক প্রতিক্রিয়াগুলি একত্র করে ব্যক্তি সমস্যার সমাধান করে। 2, অন্তর্দৃষ্টি শিখন কৌশল। অনেকের মতে সমস্যা সমাধান অন্তর্দৃষ্টির মাধ্যমে ঘটে। হেডিং, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষা। থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ স্থাপনই হল শিখন। তিনি বিভিন্ন ধরনের ইতর প্রাণীর ওপর প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের পরীক্ষা করেন। এখানে বিড়াল ও খাঁচার পরীক্ষাটি বর্ণনা করা হলো। 1, পরীক্ষা। একটি বিড়ালকে খাঁচার মধ্যে ঢোকানো হয়। খাঁচাটিতে একটি দরজা ছিল এবং সেটি ছিটকিনি দিয়ে আটকানো ছিল। ছিটকিনিটিতে এমন ব্যবস্থা ছিল যাতে খাঁচার নির্দিষ্ট স্থানে চাপ পড়লেই সেটি খুলে যায়। একটি ক্ষুধার্ত বিড়ালকে ওই খাঁচার ভিতরে প্রবেশ করানো হয়। খাঁচার বাইরে রাখা হয় এক টুকরো মাংস। এই অবস্থায় বিড়ালের প্রতিক্রিয়ার ওপর নজর রাখা হয়। ক্ষুধার্ত বিড়ালটি প্রথমে খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য উদ্দেশ্যহীন ও বিশৃঙ্খলভাবে খাঁচার মধ্যে ছোটাছুটি করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে বিফল চেষ্টার পর হঠাৎ তার পা নির্দিষ্ট স্থানে পড়া মাত্র খাঁচার দরজা খুলে যায় এবং সে খাঁচার বাইরে এসে খাবার খায়। দ্বিতীয় দিনেও থর্নডাইক একই পরীক্ষা করেন। তিনি দেখেন যে আগের দিনের মতোই বিড়ালটি
লক্ষ্যহীনভাবে ছোটাছুটি করছে, তবে এবার প্রথম দিনের থেকে কম চেষ্টা ও সময়ে বিড়ালটি খাঁচা থেকে বেরোতে সক্ষম হয়। নিচে এই পরীক্ষাটির একটি চিত্ররূপ দেওয়া হয়েছে, যেখানে একটি খাঁচার ছবি আঁকা রয়েছে এবং খাঁচার ভেতরে একটি বিড়ালকে দেখা যাচ্ছে। খাঁচাতে যে দরজাটি লাগানো রয়েছে সেই দরজাটি খোলবার জন্য এমন একটি ব্যবস্থা করা রয়েছে যাতে বিড়ালটি একটি নির্দিষ্ট স্থানে পা রাখলে খাঁচার দরজাটি খুলে যেতে পারে। নিচে লেখা রয়েছে থর্নডাইকের পরীক্ষার চিত্ররূপ। 2. পর্যবেক্ষণ। এইভাবে পরপর কিছুদিন পরীক্ষা চালিয়ে থর্নডাইক লক্ষ্য করেন যত দিন যাচ্ছে নির্দিষ্ট স্থানে ব্র্যাকেটে যেখানে চাপ পড়লে ছিটকিনি খুলে যায় ব্র্যাকেট ক্লোজড বিড়ালের প্রচেষ্টাগুলির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ বাতিল হচ্ছে এবং সঠিক প্রচেষ্টা ক্রমশ নির্বাচিত হচ্ছে। এইভাবে এমন একদিন এলো যখন বিড়ালটিকে খাঁচায় ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সে নির্দিষ্ট স্থানে চাপ দিয়ে ছিটকিনি এবং দরজা খুলে বাইরে বেরিয়ে এলো এবং খাবার খেলো। এর ফলে বলা যায় এই পদ্ধতির মাধ্যমে বিড়ালটি খাবার নেওয়ার বিষয়টিকে আয়ত্ত করে। 3. সিদ্ধান্ত। এই পরীক্ষা থেকে থর্নডাইক সিদ্ধান্তে আসেন যে বিড়ালটি প্রচেষ্টা ও ভুলের সাহায্যে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে ও তার শিখন সম্পূর্ণ হয়েছে। নিচে একটি গ্রাফ বা লেখচিত্রের সাহায্যে এই সিদ্ধান্তকে দেখানো হয়েছে। গ্রাফটিতে নিচে হরাইজন্টাল বা ওয়াই অ্যাক্সিস বরাবর লেখা রয়েছে প্রচেষ্টার সংখ্যা। সেখানে 0 থেকে শুরু করে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এভাবে দাগ দেওয়া রয়েছে এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস ভুল হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিস বরাবর 0 থেকে 18 পর্যন্ত 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এইভাবে ভাগ করা রয়েছে এবং ভার্টিক্যাল বা ওয়াই অ্যাক্সিস বরাবর 0, 20, 40, 60, 80, 100, 110, 120, 130, 140 এইভাবে মার্ক করা রয়েছে। ওয়াই অ্যাক্সিস বরাবর মাপা হয়েছে সময় ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড এবং এক্স অ্যাক্সিস বরাবর মাপা হয়েছে প্রচেষ্টার সংখ্যাকে। লেখচিত্রটিতে দেখা যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ক্রমশ ভুল এই গ্রাফ বা লেখচিত্রটিতে দেখা যাচ্ছে যে সময় বা সেকেন্ড যত বেড়েছে প্রচেষ্টার সংখ্যা তত কমেছে। একটি ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভের মতন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পেজ 44, কোয়েশ্চেন 15, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বটি লেখো। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব। মনোবিদ E.L. থর্নডাইকের মতে প্রাণীর সব ধরনের শিখনই হল উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ সাধনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বারবার প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে
উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সংযোগ স্থাপিত হয়। প্রাণী কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধানের জন্য সে বারবার চেষ্টা করে। এই প্রচেষ্টাগুলির পিছনে কোনো চিন্তা বা পরিকল্পনা থাকে না। প্রচেষ্টাগুলির মধ্যে সে সঠিক প্রচেষ্টাগুলি নির্বাচন করে এবং ভুল প্রচেষ্টাগুলি বাতিল করে। এইভাবে এমন সময় আসে যখন প্রাণী সমস্যার সম্মুখীন হওয়া মাত্র সঠিক প্রতিক্রিয়া করে সমস্যার সমাধান করতে পারে। একেই শিখন বলে। আর যেভাবে শিখন সম্পন্ন হয় তাকেই প্রচেষ্টা ও ভুল পদ্ধতি ব্র্যাকেটে ট্রায়াল অ্যান্ড এরর মেথড ব্র্যাকেট ক্লোজড বলে। খুব নিখুঁত ও বিজ্ঞানসম্মত পরীক্ষার মাধ্যমে থর্নডাইক এই পদ্ধতি আবিষ্কার করেন। তিনি প্রথমে নিম্নতর প্রাণীর ব্র্যাকেটে বিড়াল, ইঁদুর ব্র্যাকেট ক্লোজড ওপর এই পরীক্ষা করেন। পরবর্তী সময়ে মানুষের ওপর পরীক্ষা করেও তিনি এই পদ্ধতির সার্থকতা দাবি করেন। পরবর্তী সময়ে এই তত্ত্বটির অনেক বিরূপ সমালোচনা হয়। বিশেষ করে শারীরতত্ত্ববিদরা এই তত্ত্ব সম্বন্ধে যে প্রধান সমালোচনাগুলি করেছেন তা হল: 1. তত্ত্বটি অত্যন্ত যান্ত্রিক। 2. শিক্ষায় পরিস্থিতি যদি উন্মুক্ত থাকে এবং শিক্ষার বিষয়টি যদি শিক্ষার্থীর ক্ষমতার মধ্যে হয় সেক্ষেত্রে চেষ্টা ও ভ্রান্তির প্রয়োজন হয় না। এসব সত্ত্বেও এই তত্ত্বটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তী সময়ে এই সমালোচনাগুলি থর্নডাইককে প্রচেষ্টা ও ভ্রান্তিতত্ত্ব সংশোধনে বাধ্য করে। কোয়েশ্চেন 16. থর্নডাইকের শিখন সংক্রান্ত সূত্রগুলি লেখো। হেডিং: থর্নডাইকের শিখন সংক্রান্ত সূত্র। মনোবিদ E.L. থর্নডাইক দীর্ঘদিন গবেষণা করে শিখন সংক্রান্ত 3টি প্রধান সূত্র এবং 5টি অপ্রধান সূত্র উদ্ভাবন করেন। হেডিং 1. প্রধান সূত্র। 1. ফল লাভের সূত্র। এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয়। 2. অনুশীলনের সূত্র। এই সূত্রের প্রথম অংশটি ব্যবহার সূত্র। এতে বলা হয়েছে অন্য সব অবস্থা ঠিক রেখে একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ বা বন্ধন তৈরি করা হলে বন্ধনটি শক্তিশালী হয়। এই সূত্রে দ্বিতীয় অংশ অব্যবহার সূত্র নামে পরিচিত। এক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময়ের জন্য তৈরি না হলে বন্ধন দুর্বল হয়ে পড়ে। 3. প্রস্তুতির সূত্র। এই সূত্রে বলা হয়েছে প্রাণী যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ রচনা করার জন্য প্রস্তুত হয় তখন সংযোগ ঘটলে সে তৃপ্ত হয় এবং না ঘটলে বিরক্ত হয়। অন্যদিকে যখন সে সংযোগ রচনা করার জন্য প্রস্তুত থাকে না তখন সংযোগ ঘটলে সে বিরক্ত হয়। নিচে একটি চার্টের সাহায্যে থর্নডাইকের শিখন সংক্রান্ত সূত্রকে ব্যাখ্যা করা হয়েছে। ওপরের হেডিং থর্নডাইকের শিখন সংক্রান্ত সূত্র। সেখান থেকে দুদিকে দুটি কলাম তৈরি করা হয়েছে। বাঁ দিকের কলামে হেডিং প্রধান সূত্র, তা থেকে 3টি সূত্র দেখানো হয়েছে। প্রথমটি ফল লাভের সূত্র, দ্বিতীয়টি অনুশীলনের সূত্র এবং তৃতীয়টি প্রস্তুতির সূত্র। এরপর ডান দিকের কলামে লেখা রয়েছে হেডিং অপ্রধান সূত্র। অপ্রধান যে 5টি সূত্র রয়েছে সেগুলি হলো পরপর: বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, মানসিক প্রস্তুতির সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমান বা সাদৃশ্যের সূত্র এবং অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। ইতিপূর্বে আমরা প্রধান সূত্রগুলি আলোচনা করেছি। নাম্বার 2 বা অপ্রধান সূত্র। 1. বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। যতক্ষণ না বারবার চেষ্টা ও ভুলের মধ্য দিয়ে প্রাণী সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ পর্যন্ত একই উদ্দীপকের প্রতি সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে। 2. মানসিক প্রস্তুতির সূত্র।
কোনো কাজ করার ক্ষেত্রে মানসিক প্রস্তুতির প্রয়োজন, অর্থাৎ কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রাণীর অনুভূতি, আগ্রহ ও মনোভাব সদর্থক হওয়া প্রয়োজন। 3. আংশিক প্রতিক্রিয়ার সূত্র। প্রাণী সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে না, আংশিকভাবে করে। 4. উপমান বা সাদৃশ্যের সূত্র। যখন কোনো প্রাণী একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আগে একই রকম পরিস্থিতিতে সে যে ধরনের প্রতিক্রিয়া করেছে সেই ধরনেরই প্রতিক্রিয়া করে। 5. অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। মূল উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলিও সেই একই প্রতিক্রিয়া ঘটায়। কোয়েশ্চেন 17. থর্নডাইকের অনুশীলনের সূত্রটি লেখো। শ্রেণীকক্ষে তার প্রয়োগ আলোচনা করো। হেডিং: থর্নডাইকের অনুশীলনের সূত্র। থর্নডাইকের অনুশীলনের সূত্রের দুটি অংশ: 1. ব্যবহার সূত্র এবং 2. অব্যবহার সূত্র। 1. ব্যবহার সূত্র। যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন তৈরি করা হয় তখন অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে বন্ধনটি শক্তিশালী হয়। 2. অব্যবহার সূত্র। যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময়ের জন্য তৈরি করা হয় না তখন বন্ধনের শক্তি হ্রাস পায়। হেডিং: শ্রেণীকক্ষে অনুশীলন সূত্রের প্রয়োগ। শ্রেণীশিক্ষণের ভুল। শ্রেণীশিক্ষণের ক্ষেত্রে থর্নডাইকের শিখন সংক্রান্ত অনুশীলনের সূত্রটির উপযোগিতা নিচে উল্লেখ করা হলো। পেজ 45। 1. বারবার অনুশীলন। শিক্ষক পড়ানোর সময় বিষয়গুলি, বিশেষ করে জটিল ও নতুন অংশগুলি একাধিকবার উপস্থাপন করবেন, তবে অনুশীলন যাতে যান্ত্রিক না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বর্তমান শিক্ষাবিদগণ যান্ত্রিক অনুশীলনের পরিবর্তে আলোচনা, বিতর্ক সভা, শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদির মাধ্যমে অনুশীলনের সুপারিশ করেন। 2. পুনরালোচনা। গঠিত বিষয়গুলি উপযুক্ত সময়ের ব্যবধানে শিক্ষক পুনরালোচনা করবেন। 3. জানা থেকে অজানা বিষয়ে নিয়ে যাওয়া। শিক্ষক পড়ানোর সময় জানা থেকে অজানা নীতি প্রয়োগ করবেন। নতুন কোনো বিষয়বস্তু উপস্থাপনের সময় তাকে অতীত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে চেষ্টা করবেন। 4. ভুল পরিত্যাগ। অব্যবহারের মাধ্যমে ভুল ও অপ্রয়োজনীয় অংশগুলি যাতে প্রথম সুযোগেই বাদ দেওয়া যায়, শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 18. থর্নডাইকের ফল লাভের সূত্রটি লেখো। শ্রেণীকক্ষে তার প্রয়োগ আলোচনা করো। হেডিং: থর্নডাইকের ফল লাভের সূত্র। এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে একটি সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর যদি সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিথিল হয়। হেডিং: শ্রেণীকক্ষে ফল লাভের সূত্রের প্রয়োগ। শ্রেণীশিক্ষণের ভুল। শ্রেণীশিক্ষণের ক্ষেত্রে থর্নডাইকের শিখন সংক্রান্ত ফল লাভের সূত্রটির প্রয়োগ উল্লেখ করা হলো। 1. শ্রেণী শিখন হবে সন্তোষজনক। কোনো বিষয়ে শিখন যদি শিক্ষার্থীকে আনন্দ ও তৃপ্তি দেয় তবে সেই বিষয় শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিক প্রেরণা দেখা যায়। আবার বিরক্তিকর শিখন প্রেরণা সৃষ্টিতে বাধা দেয় এবং ওই শিখন অস্থায়ী হয়। সেই জন্য শ্রেণী শিখনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে পাঠ্যবস্তু এবং ফলাফল দুই ছাত্রছাত্রীর কাছে সন্তোষজনক হয়। বিষয়বস্তু যাতে দুর্বোধ্য, অর্থহীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 2. দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে শিক্ষণীয় বিষয়ের সম্পর্ক স্থাপন। থর্নডাইকের মতে শিক্ষার বিষয়কে জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীরা বিষয়বস্তুর সঙ্গে দৈনন্দিন অভিজ্ঞতার মিল খুঁজে পেলে স্বাভাবিকভাবে শিখনে আগ্রহ প্রকাশ করে এবং শিখনের ফল স্থায়ী হয়। 3. সহজ থেকে কঠিন বিষয়বস্তু নির্বাচন। শিক্ষার্থীর দৈহিক ও মানসিক ক্ষমতা অনুযায়ী বিষয়বস্তু নির্বাচন করতে হবে যাতে শিক্ষার্থী সহজে বিষয়বস্তু আয়ত্ত করতে সক্ষম হয়। সহজ থেকে কঠিনের দিকে এই নীতিতে বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে
ধীরে ধীরে উপস্থাপন করতে হবে। 4. শিখন পদ্ধতি হবে আকর্ষণীয়। শিখনের পদ্ধতি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও প্রীতিকর করে তুলতে হবে। উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার করতে হবে। 5. ফিডব্যাক প্রদান। পুরস্কার দিয়ে বা প্রশংসা করে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। পুরস্কার বা প্রশংসা শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে, অর্থাৎ সে কতখানি সফল হয়েছে বা হয়নি তা জানিয়ে দেয়। ফিডব্যাকের কার্যকারিতা পরীক্ষায় প্রমাণিত। কোয়েশ্চেন নাম্বার 19। প্রচেষ্টা ও ভুলতত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। হেডিং: প্রচেষ্টা ও ভুলতত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলতত্ত্ব শিক্ষাজগতে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করে। শিক্ষার্থীদের পারদর্শিতার অভাবের কারণগুলি সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা শুরু হয়। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যের মধ্যে উল্লেখযোগ্য হল: 1. শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল মতবাদ শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি করে। এতদিন শিক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ হিসেবে বৌদ্ধিক ঘাটতিকে দায়ী করা হতো। মনে করা হতো এক্ষেত্রে শিক্ষকের বিশেষ কিছু করার নেই। প্রচেষ্টা ও ভুলের মতবাদের মাধ্যমে এই ধারণাটি প্রতিষ্ঠিত হয় যে শিক্ষার্থীর অকৃতকার্যতার জন্য দায়ী শিক্ষকের দক্ষতার অভাব। এর ফলে শিক্ষকের দায়িত্ব আরও বৃদ্ধি পায়। 2. শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক প্রস্তুতির ওপর গুরুত্ব প্রদান। শিখনের সাফল্য নির্ভর করে পাঠ্য বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক প্রস্তুতির ওপর। তাই বিষয়বস্তু নির্বাচনের আগে শিক্ষার্থীর দৈহিক, মানসিক প্রস্তুতির দিকে নজর দেওয়া প্রয়োজন। নিচে একটি চিত্র বা চার্টের সাহায্যে প্রচেষ্টা ও ভুলতত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলিকে ব্যাখ্যা করা হয়েছে। এখানে একটি গোলাকার বা বৃত্তাকার ক্ষেত্রের সেন্টারে লেখা রয়েছে প্রচেষ্টা ও ভুলতত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। সেখান থেকে 7টি তাৎপর্যকে বৃত্তাকারে এই কেন্দ্রের চারিদিকে সাজানো হয়েছে। প্রথমটিতে লেখা শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি। সেখান থেকে ডান দিকে নিচে শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক প্রস্তুতির ওপর গুরুত্ব প্রদান। 3 নম্বরে রয়েছে পাঠ্য বিষয়কে আনন্দদায়ক করে তোলা। চতুর্থ গোলাকার ক্ষেত্রে লেখা শিক্ষকের আংশিক সহযোগিতা। পঞ্চম গোলাকার ক্ষেত্রে লেখা বারংবার অনুশীলন। ষষ্ঠ গোলাকার ক্ষেত্রে লেখা শিক্ষার্থীর শাস্তি প্রাপ্য নয় এবং সপ্তম গোলাকার ক্ষেত্রে লেখা পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমস্যার উপস্থাপনা। মূল পাঠ কন্টিনিউড। 3 নম্বর, পাঠ্য বিষয়কে আনন্দদায়ক করে তোলা। শিখনের ফল যেন শিক্ষার্থীর কাছে প্রীতিদায়ক এবং আনন্দদায়ক হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেজ 46। শিক্ষার্থীর কাছে পাঠ্য বিষয়কে এমনভাবে উপস্থিত করতে হবে যাতে সে বিরক্তি বোধ না করে এবং নিজে থেকেই শেখার তাগিদ অনুভব করে। শিক্ষা বাস্তবমুখী হলেই সেটি সম্ভব হয়। 4. শিক্ষকের আংশিক সহযোগিতা। সমস্যা সমাধানে শিক্ষক শিক্ষার্থীকে সম্পূর্ণভাবে সাহায্য না করে আংশিকভাবে সাহায্য করবেন যাতে শিক্ষার্থীর মধ্যে আগ্রহের সঞ্চার হয় ও সমস্যার সমাধানে সে সক্রিয় হয়ে ওঠে। 5. বারংবার অনুশীলন। শিখন প্রক্রিয়া অনুশীলনের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই পাঠ্য বিষয়ে শিক্ষার্থীরা যাতে বারবার অনুশীলন করার সুযোগ পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনুশীলন যাতে যান্ত্রিক উপায়ে না হয় তার ব্যবস্থাও করতে হবে। 6. শিক্ষার্থীর শাস্তি প্রাপ্য নয়। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অনুসারে নতুন শিখনে শিক্ষার্থীর ভুল হওয়াই স্বাভাবিক। কাজেই এক্ষেত্রে শিক্ষার্থীর কোনো রকম শাস্তি পাওয়া উচিত নয় বা যথার্থ নয়। 7. পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমস্যার উপস্থাপনা। এ ধরনের শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর সামনে এমনভাবে সমস্যা উপস্থিত করতে হবে যাতে সে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সমস্যার সংযোগ স্থাপন করতে পারে।
কোয়েশ্চেন নাম্বার 20, অন্তর্দৃষ্টি কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের মৌলিক প্রক্রিয়া দুটি লেখো। হেডিং অন্তর্দৃষ্টি। ওয়ার্দাইমার ব্র্যাকেটে WERTHEIMER ব্র্যাকেট ক্লোজড, কুর্ট কফকা ব্র্যাকেটে KURT কুর্ট, কফকা KOFFKA ব্র্যাকেট ক্লোজড ও উলফগ্যাং কোহলার ব্র্যাকেটে WOLFGANG কোহলার KOHLER ব্র্যাকেট ক্লোজড প্রমুখ সমগ্রতাবাদী শিখনের কৌশল রূপে অন্তর্দৃষ্টি কৌশলের কথা বলেন। এদের মধ্যে কোহলার শিম্পাঞ্জির ওপরে এবং ওয়ার্দাইমার মানুষের শিখনের ওপর পরীক্ষা করে মন্তব্য করেন যে প্রাণীরা সবসময় প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শেখে না। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি হওয়ার পরে প্রাণীর সমস্যার সমাধান ঘটে। এটা হঠাৎ ঘটে, এর জন্য প্রচেষ্টা ও ভুলের প্রয়োজন হয় না। একে অন্তর্দৃষ্টি বলে। অন্তর্দৃষ্টির মূল কথা, সমস্যামূলক পরিস্থিতিকে আমরা সামগ্রিকভাবে প্রত্যক্ষ করি ও প্রতিক্রিয়া করি। সামগ্রিক প্রত্যক্ষণের ফলেই পরিস্থিতির অর্থ পরিষ্কার হয়। হেডিং অন্তর্দৃষ্টিমূলক শিখনের মৌলিক প্রক্রিয়া। সমগ্রতাবাদীগণ অন্তর্দৃষ্টি জাগ্রত হওয়ার জন্য দুটি মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এই দুটি প্রক্রিয়া হল 1. সামান্যীকরণ ও 2. পৃথককরণ। শিখন পরিস্থিতির মধ্যে যেগুলি অপ্রাসঙ্গিক সেগুলিকে বাতিল করে কেবলমাত্র প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়ার নামই হল পৃথককরণ এবং পরে ওই সাধারণ বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে সামান্যধর্মী সূত্র তৈরি করার নামই হল সামান্যীকরণ।